বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করব ক্লাস 9 এর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। তো হিসাব বিজ্ঞানের যাত্রার শুরুটাই হলো লেনদেন দিয়ে। তো আমরা হিসাব বিজ্ঞানকে বুঝতে হলে লেনদেনকে বুঝতে হবে। কোনটাকে লেনদেন বলে, কোনটা লেনদেন নয় এবং লেনদেনের কয়টি পক্ষ আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আশা করতেছি আমরা যদি লেনদেনের ক্লাসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারি, তাহলে হিসাব বিজ্ঞানের পরবর্তী ধাপগুলো, অঙ্কগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, ক্লাসটি সুন্দর করে এবং বোঝার চেষ্টা করে এবং ক্লাস না টেনে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো এবং ধারাবাহিকভাবে আমি আপনাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান আপনাদের কাছে খুব ইজি লাগবে। তো আমরা শুরু করতেছি ইনশাল্লাহ। লেনদেন। মানুষ প্রাচীনকাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকাল প্রত্যেকেই তার প্রত্যাহিক জীবনের প্রয়োজন মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয়। এখানে সুন্দর একটা বোঝার বিষয় আছে যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলোই থেকে লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনায় লেনদেন হবে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেন হিসাবে চিহ্নিত হবে। আচ্ছা, নেক্সট। এই অধ্যায় শেষে লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, হিসাব সমীকরণের ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের উৎস, দলিলাদি তালিকা তৈরি করে বর্ণনা করতে পারবো, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি যথাযথভাবে প্রস্তুত করতে পারবো। তার মানে এই অধ্যায় থেকে আমরা অনেক কিছু শিখতেছি। সো এই অধ্যায়টা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে হিসাব বিজ্ঞান বোঝার জন্য এই অধ্যায়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটা অঙ্কের জন্ম হয় লেনদেন দিয়ে। সো আমরা লেনদেন সুন্দর করে যদি বুঝতে পারি, অঙ্ক বুঝতে পারবো। লেনদেনের ধারণা। আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেনের শব্দটি অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমার কথা না, এটা বইও বলে রাখছে যে লেনদেন শব্দটি অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা জগতের বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসেবের বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখিত দুটি ক্ষেত্রেই ঘটনার জন্ম হয়, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, সেই জন্য প্রথম ঘটনাটি লেনদেন। দ্বিতীয় ঘটনা যেহেতু আর্থিক অবস্থার সংশ্লিষ্টতা নেই এবং
ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসায় লেনদেন হিসাবে লিপিবদ্ধ হবে। এখানে একটি বিষয় আমি বলতে চাই যে দোকানে ফেরার পথে দুর্ঘটনা আহত হলে এটাও কিন্তু মালিকের কিছু টাকা পয়সা খরচ হবে তার চিকিৎসার জন্য, কিন্তু কেন এটা লেনদেন হলো না? এখানে বোঝার বিষয়টা হচ্ছে ব্যবসায়ের নির্দিষ্ট একটা সত্তা আছে বা এরিয়া আছে, নির্দিষ্ট মূলধন আছে। এই জন্য মালিকের ব্যক্তিগত কোনো খরচ বা ব্যক্তিগত কোনো ঘটনা এটা ব্যবসায়িক ঘটনা নয়। তো আর আমি এটাই বলতে পারি যে ঘটনা অর্থাৎ ব্যবসায়িক ঘটনা, ওই ঘটনার মাধ্যমে যদি আর্থিক পরিবর্তন হয় ব্যবসায়ের, তবে সেটা আমাদের লেনদেন। মালিকের কি হইল না হলো এটা ব্যবসায়ী দেখবে না। আমরা নেক্সট আলোচনায় যাই। লেনদেনের শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। লেনদেনের দুই ধরনের যথা বাহ্যিক লেনদেন ও অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোরস কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক ব্যারোয়ারকে মাসিক ভাড়া প্রদান। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেনে ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস। এই বিষয়টা আমরা আরেকবার আলোচনা করি। বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষ বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টোরেজ কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক ব্যারিওয়ালার মাসিক ভাড়া প্রদান। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধু অর্থনৈতিক আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, মেশিন ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস। এখানে বিষয়টা হলো আমাদের যে প্রথমটি বাহ্যিক লেনদেন, যে কোনো অর্থনৈতিক ঘটনার দুটি পক্ষ, যেমন এটা আমি এই যে সরবরাহের কাছ থেকে বাবুল স্টোরস কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় করলাম আমরা, সেক্ষেত্রে এটা আমাদের বাইরে একটা পক্ষের সাথে লেনদেন হচ্ছে, অর্থাৎ দুটি প্রতিষ্ঠানে একটা দেওয়া নেওয়া হচ্ছে, এই জন্য এটা বাহ্যিক লেনদেন। আর অভ্যন্তরীণ লেনদেনটা কি? সেটা হলো যেমন এই যে মেশিনের ব্যবহারের ফলে উদ্ভূত অপচয়। একটা মেশিন যখন আমরা দীর্ঘদিন ইউজ করব, অপচয়টাকে বুঝতে হবে। ব্যবহারের মাধ্যমে যে মেশিনের মূল্য হ্রাস পায় সেটাই হলো অপচয়। এই অবশ্যই টাকা তোমাকে কাউকে দিতে হচ্ছে না, কিন্তু এটা আমার একটা লেনদেন। কিভাবে? মেশিন দীর্ঘদিন ব্যবহার করার ফলে মেশিনের যে মূল্য হ্রাসটা পাচ্ছে এটাই অপচয়, এটাই আমাদের লেনদেন হিসাবে দেখাতে হবে, এবং এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। আমরা আশা করতেছি ক্লিয়ার হয়েছি বাহ্যিক লেনদেন আর অভ্যন্তরীণ লেনদেন কোনটা। তারপর যদি আপনারা না বুঝেন আমার ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেন উদ্ভূত হতে পারে। এখানে বিষয়টা বোঝার আছে। লেনদেন মানে যে সবসময় নগদ টাকা আদান প্রদান করতে হবে তা নয়। সেবা আদান প্রদানের মাধ্যমেও লেনদেনে উদ্ভব হতে পারে। যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে 2000 টাকা বেতন দেওয়া হলো, অথবা ঘর ভাড়া বাবদ 3000 টাকা দেওয়া হলো, এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে। যেমন দীর্ঘদিন সম্পদের ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এর মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয়, যেটা আমরা অপচয় বলি।
তারপর অর্থের আদান-প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান-প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান-প্রদানকে লেনদেন বলা হয়। বস্তু সামগ্রী বস্তু সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান ও ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলেও লেনদেনের সৃষ্টি হয়। এখানে একটা কাজ আছে, প্রত্যেক লেনদেন ঘটনা প্রত্যেক ঘটনা লেনদেন নয়। প্রত্যেক লেনদেন ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। এটা ব্যাখ্যা করতে বলছে, তো উপরে আমরা যে আলোচনা করলাম ইনশাআল্লাহ ওই আলোচনার ভিত্তিতে আপনারা এটা অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, আমরা এখন লেনদেনের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। বিষয়টা বোঝেন বিষয়। আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনই ঘটনা, অর্থাৎ লেনদেন হতে গেলে ঘটনা হতে হবে, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। লেনদেন ধারণাটিকে বিশ্লেষণ করে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। ক নাম্বার, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অথবা উক্ত ঘটনা লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায়িক ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি যা অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি কোনো লেনদেন নয়। আমি যদি বিষয়টা একটা বলি, ব্যবসায়িক ম্যানেজার মৃত্যু এটা একটা ক্ষতি, কিন্তু এটা আমার ব্যবসায়ের অন্তর্ভুক্ত আসবে না, ওই ম্যানেজারের পরিবার কর্তৃক একটা তার ক্ষতি। তার মানে আমরা এটা বুঝতেছি, যে কোনো লেনদেন, যে কোনো ঘটনা যেটা আমার ব্যবসায়ের অর্থকে পরিবর্তন করবে সেটি হলো আমাদের লেনদেন। যেমন দেখেন, কিন্তু আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হলো, এটি একটি লেনদেন। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার। এবার আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। যেমন নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে, সুতরাং এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান পরিবর্তন এসেছে সেহেতু একটি লেনদেন। আমরা যদি 5,000 টাকা আসবাবপত্র ক্রয় ফরমায়েশ অর্থাৎ অর্ডার দেওয়া হয় তবে এটি কোনো লেনদেন হবে না, সেটা বোঝেন। ফরমায়েশ পাঠানো বা অর্ডার দেওয়ায় আমাদের লেনদেন হবে না, কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। নেক্সট, দ্বৈত সত্তা। দ্বৈত মানে হচ্ছে দুটা পক্ষ। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন কর্মচারী বেতন দেওয়া হলো 5,000 টাকা, এখানে একটি পক্ষ বেতন খরচ হিসাবে এবং অপরপক্ষ নগদান হিসাবে। আচ্ছা, ডক্টর বুঝি, অর্থাৎ দুটো পক্ষ, একজন আদান নিবে আর একজন প্রদান করবে। কর্মচারীকে বেতন দেওয়া হলো, অর্থাৎ কর্মচারী বেতন পাচ্ছে, ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র লেনদেনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকা পণ্য বিক্রয় করে 7 তারিখের পর টাকা পাওয়া গেল, এখানে ধারে পণ্য বিক্রয় একটি লেনদেন এবং 7 তারিখের পরের যে টাকা পাইলাম এখানে এটিও লেনদেন। অর্থাৎ পণ্য যে বিক্রয় করলাম আমরা এটা একটি লেনদেন, এবং 7 দিন পরে যে টাকা পাবো ওটাও একটি আলাদা লেনদেন। দৃশ্যমানতা, লেনদেনের দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটা একটি দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অবচয়, অর্থাৎ ওই যে ব্যবহারের মাধ্যমে যে মূল্যটা হ্রাস পাচ্ছে সেই মূল্যটা হ্রাস পাওয়া আমরা দেখতে পাচ্ছি না, দিনে দিনে হ্রাস পাচ্ছে,
এই জন্য হিসাবপত্র অবচয় একটি অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তার লেনদেন বলে বলা হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাটা সঞ্চিতি। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি, বাটা সঞ্চিতি কি, আমরা নেক্সট অঙ্কতে আমরা আলোচনা করব এবং ক্লিয়ার করে দিব। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, প্রতিটি লেনদেন হিসাব সমীকরণে প্রভাবিত করে। বিষয়টা হচ্ছে হিসাব সমীকরণটা কি, এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারবো এবং আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয়। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এটি একটি সমীকরণ। তো আমি এই সমীকরণ নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি না, পরবর্তী ক্লাসে সুন্দর করে আলোচনা করব, ইনশাল্লাহ বুঝে দিব। এটি হলো একটি সমীকরণ। সুতরাং কোন ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। লেনদেন চিহ্নকরণ, কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় তা নিচে আরেকটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো। এখানে দেখেন, সুইল এন্টারপ্রাইজে 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনা সংঘটিত হয়েছে। এখন আমরা এখান থেকে ধারাবাহিকভাবে কোনটি লেনদেন নয় কোনটি লেনদেন আমরা বাছাই করব। 1 নম্বরে বলছে, দেখেন 50,000 টাকা মূল্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এখন আমরা দেখি সমাধানে কি বলছে। এরপর একটা ছক দেখে নিতে হবে পরীক্ষায় আসলে। ক্রমিক নম্বর, লেনদেন কি না, যদি লেনদেন হয় তাহলে আমরা লেনদেন দেব, আর লেনদেন না হলে লেনদেন নয় দেব, এবং কারণ সহ ব্যাখ্যা করতে হবে। তো আমাদের তখন সৃজনশীল পরীক্ষায় তো এরকম থাকতে পারে, তো আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন। তো আমরা এক থেকে লেনদেন আরেকটা দেখে আসি। বলছে 50,000 টাকা মূল্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে কি বলছে এখানে, সমাধান 1 নম্বর লেনদেন। কারণ আমরা ব্যাখ্যা করে দেখি। নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনের দুটি পক্ষ, একটি পক্ষ মালিক মূলধন এবং অপর পক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা। তাহলে বিষয়টা বোঝেন যে মালিক মূলধনের ব্যবসা শুরু করলো, সে মূলধনটা কি করলো, ব্যবসায় ইন করলো। অপরপক্ষে একটি পক্ষ মালিকের মূলধন, অপর পক্ষ প্রতিষ্ঠান নগদ টাকা। হ্যাঁ, এখানে দুটা পক্ষ দেখুন। একটা ব্যবসা, আমি বলছিলাম যে ব্যবসা একটা আলাদা সত্তা। মালিক যখন ব্যবসা শুরু করলো তখন মালিক একটা পক্ষ, ব্যবসা একটা পক্ষ। তাহলে 50,000 টাকা দিয়ে মালিক ব্যবসা শুরু করলো, এটা হলো ব্যবসার স্টার্টিং মূলধন। এখান থেকে এখন আলাদা সত্তা হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে। দ্বিতীয় নম্বরে, নগদে 15,000 টাকা পণ্য ক্রয়, নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। তখন এখানেও দুটা পক্ষ আছে। আমরা সমাধানে দেখি কি বলছে। লেনদেন, পণ্য মূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। অর্থাৎ যদি আমরা কোনো পণ্য ক্রয় করি অবশ্যই তাকে টাকা দিয়ে কিনতে হয়েছে, এখানে আর্থিক একটা পরিবর্তন আছে। সো এটা আমাদের লেনদেন। পরবর্তীতে যায়, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো।
সমাধানে দেখি আমরা লেনদেন। পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় হ্রাস পেয়েছে, অর্থাৎ কমে গেছে, এবং নগদ অর্থ উভয় হ্রাস আচ্ছা ব্যবসার দায় হ্রাস পেয়েছে এবং নগদ অর্থ হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে। পরবর্তীটা দেখি আমরা ৮,০০০ টাকার পণ্য ফরমায়েশ প্রদান করা হলো। দেখেন এই যে ফরমায়েশ প্রদান করছি আমরা, এটি কোনো লেনদেন নয়, জাস্ট অর্ডার দিয়েছি আমরা। সমাধানে আসি ৪ নম্বরে। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান পণ্য ক্রয় করা বোঝায় না। অন্য কোনো আদান প্রদান এখনো ঘটেনি, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। আচ্ছা ৫ নম্বরে দেখি আমরা বিজ্ঞাপন বাবদ ২,০০০ টাকা প্রদান, এটি কিন্তু লেনদেন। কেন লেনদেন নিচে আমরা দেখি। বিজ্ঞাপন খরচের প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুবিধা গ্রহণ করছে এবং উক্ত সুবিধার মূল্য নগদে পরিশোধ করায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। লেনদেন বিষয়টা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা লেনদেনে আর্থিক অবস্থার একটা পরিবর্তন আছে। আর্থিক অবস্থার পরিবর্তন না হইলে লেনদেন হবে না কিন্তু। আচ্ছা আমরা ৬ নম্বরে দেখি জনাব মামুনকে মাসিক ৭,০০০ টাকা বেতন ব্যবসায় ম্যানেজারে নিয়োগ, এটি কিন্তু লেনদেন নয়। বিষয়টা বোঝেন। জনাব মামুনকে মাসিক ৭,০০০ টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। আমরা কেবল ম্যানেজার নিয়োগ দিলাম যে তার বেতন ৭,০০০, তার মানে এই না যে সঙ্গে সঙ্গে আমরা বেতন দিয়ে দিয়েছে, অর্থাৎ এটি লেনদেন নয়। সমাধানে দেখি আমরা ৬ নম্বরে দেখুন লেনদেন নয়। চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ বা প্রদান করে নাই এবং এতে অর্থের কোনো আদান প্রদান হয়নি। ৭ নম্বরে আসি ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক এত টাকা উত্তোলন করেছেন। দেখেন বিষয়টা এখানে বোঝা গেছে। ব্যবসার মালিক ব্যবসাতে টাকা উত্তোলন করেছে, এটাও আমাদের হিসাবভুক্ত হয়েছে, কিন্তু এখানে লেনদেন ওই যে বললাম ব্যবসায় একটা মালিক একটা পক্ষ এবং ব্যবসা একটি পক্ষ, অর্থাৎ ব্যবসা একটা আলাদা সত্তা। মালিক টাকা নিতে পারে কিন্তু একটা হিসাবের মাধ্যমে নিতে হবে। আচ্ছা আমরা সাথে আসি সমাধানে। লেনদেন ব্যবসায় হতে নগদ অর্থ গ্রহণের মাধ্যমে মালিক প্রতিষ্ঠান হতে সুবিধা গ্রহণ করেছে, ফলে প্রতিষ্ঠানে নগদ অর্থে পরিবর্তন ঘটেছে। ৮ নম্বরে যাই আমরা মালিকের ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি হয়েছে, এটি লেনদেন নয়। কেন নয়? মালিকের ব্যক্তিগত অর্থ অর্থাৎ ব্যবসায় অর্থ নয়। ৮ নম্বরে যাই আমরা সমাধান লেনদেন নয়। ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয়নি, ক্ষতিটি মালিকের নিজস্ব, তাই প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। ৯ হাসিম ব্রাদার্স হতে প্রতি মাসে ১০,০০০ পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন, এটিও লেনদেন নয়। সমাধানে যাই। এই যে লেনদেন নয়। পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এখনো পণ্য ক্রয় করেনি এবং মূল্য পরিশোধ করেনি, ফলে আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয় না। নেক্সট ১০ নম্বরে দেখি আমরা দোষাত্ম মূল্যের পণ্য হানি টেরাসের নিকট ধারে বিক্রয়, দেখা লেনদেন হয়েছে। আমরা পণ্য হানি টেরাসে বিক্রয় করছি কিন্তু ধারে, আর্থিক পরিবর্তনটা কি? আমাদের কাছ থেকে পণ্য চলে গেছে। সমাধানে দেখি লেনদেন ধারে পণ্য বিক্রয়ের মধ্যে প্রতিষ্ঠান হানিকে সুবিধা প্রদান করেছে, যা প্রতিষ্ঠানের জন্য একটি আয়, এতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তারপর আমরা দেখতে চাই হিসাব সমীকরণ
আমি আর আগেই বলছি যে হিসাব সমীকরণ নিয়ে পরবর্তী ক্লাস করব এবং সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমাদের শুধু এই পর্যন্তই, লেনদেনটা নিয়ে। আশা করতেছি আপনাদের কিছুটা হইলেও বোঝানোর চেষ্টা করছে। তো আপনারা বারবার এই থিওরিগুলো পড়বেন, তাহলে লেনদেনটা কি বুঝতে পারবেন। একবার পড়লে হবে না, প্রয়োজন লেখেন আপনারা, লিখে লিখে বোঝার চেষ্টা করুন। আর যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন কোন বিষয়টা বুঝতে পারেন নাই, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আবারও বলতেছি, হিসাব বিজ্ঞানের সূচনা প্রাণ হলো লেনদেন। সো আমাদের লেনদেন অধ্যায়টা যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি, লেনদেনের পরবর্তী স্টেপগুলো আমরা ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। হিসাব বিজ্ঞানটা আসলে একটা সিঁড়ির মতো, স্টেপ বাই স্টেপ। আমরা প্রথম স্টেপ যদি ভালো বুঝতে পারি, নেক্সট স্টেপটাও সুন্দরভাবে বুঝতে পারবো। তো সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।